তুমি কি জানো কেন মা দুর্গার প্রিয় পুত্র কার্তিক আজও একা? কেন তার বিয়ে হয়নি? এবং কেন তার প্রেমিকা উষা হারিয়ে গেল ধানের শীষের ভিতরে? আর কেনই বা বাঙালির ঘরে ঘরে আজও বাজে ঢাক আর পুজো হয় ন্যাংটা কার্তিক নামে? এমনকি এমনও প্রথা আছে যে প্রত্যেক নতুন বিবাহিত নবদম্পতিদের ঘরে কার্তিক ফেলার রীতি। আজ আপনারা শুনবেন সেরকমই একটি বাস্তববাদী ঘটনা। তাহলে শুরু হচ্ছে ময়নপুর সিরিজের দ্বিতীয় গল্প, ময়নপুরে কার্তিক ফেলার পুরনো কাহিনী। সূর্য তখন পশ্চিম আকাশে লালচে হয়ে নামছে। ময়নপুর গ্রামের ধানক্ষেতগুলো সোনালি আলোয় ঝিলমিল করছে। বাতাসে ধান গাছের গন্ধ, পুকুর ধারে ব্যাঙের ডাক, আর দূরে কোথাও মাটির চুল্লিতে ভাজা মুড়ির গন্ধ মিলেমিশে এক মায়াবী বিকেল তৈরি করেছে। নিম গাছটার নিচে গ্রামের ছায়ায় বাচ্চারা জড়ো হয়েছে। গোপাল, টুকাই, মিঠু, বুলবুলি আর ছোট্ট পরেশ। ওদের সামনে বসে আছেন বৃদ্ধ মানুষটা, হারান বাবু, গ্রামের সবচেয়ে জ্ঞানী ও শান্ত স্বভাবের মানুষ। বয়স ওই 70-এর কোঠায়, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি, হাতে লাঠি আর পাশে এক কাপ চা, আর মুখে সেই চিরচেনা হাসি। গোপাল এগিয়ে এসে বলে, ও হারান কাকা, আজ একটা ভয়ঙ্কর গল্প বলুন না। আগের বার কেমন কুয়াশার রাতের গল্প বলছিলেন, সেই রকম। হারানবাবু মৃদু হেসে বললেন, ভয়ঙ্কর গল্প? ওরে না রে, এখন তো কার্তিক মাস চলছে। এই মাসে এমন গল্প কিন্তু করা ভালো নয়। বরং আজ বলি এই কার্তিক নামটার সঙ্গে জড়ানো একটা পুরনো কথা। টোকাই চোখ বড় বড় করে উঠে বলে, কার্তিক মাস মানে কার্তিক দেবতা? হারানবাবু মাথা নাড়লেন। হ্যাঁ রে, কার্তিক দেবতা, যাকে তোরা অনেকে মুরগির দেবতা বলিস। কারণ কার্তিক পুজোর দিন লোকে মুরগি বলি দেয়। কিন্তু তোরা কি জানিস কেন নবদম্পতির বাড়িতে কার্তিক ফেলা হয়? সবাই চুপ করে গেল। বুলবুলি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, ওই যে নতুন বউ আসলে মাঠের কার্তিক বসানো হয়, ফুল আর ধূপ দিয়ে পুজো দেয়, ওটার মানে কি হারান কাকা? হারানবাবু এসে বললেন, তাহলে শোন, আর তোদের বলি। বহু বছর আগের কথা, যখন আমাদের ময়নপুর ছিল আরো নিস্তব্ধ, আর প্রতিটি বিশ্বাস ছিল গল্পের মতো জীবন্ত। হারানবাবু চুপ করলেন। পাখির ডাকের ফাঁকে ফাঁকে নিঃশব্দে গ্রামের হাওয়া বইল। তারপর আস্তে আস্তে বলতে শুরু করলেন, অনেকদিন আগের কথা, প্রায় 150 বছর আগে। তখন ওই ময়নপুর নামে গ্রামে বৈদ্য বাড়ি ছিল না, রাস্তা ছিল না, শুধু ছিল ধান ক্ষেত আর বাঁশবাগান। গ্রামের প্রান্তে ছিল এক পুরনো বট গাছ, তার নিচেই এক বুড়ো পুরুষ থাকতেন। নাম ছিল ভোলানাথ পণ্ডিত। ভোলানাথ পণ্ডিত ছিলেন দেবতা কার্তিকের উপাসক। প্রতিদিন ভোরবেলায় তিনি নদীতে স্নান করে এসে বটতলায় কার্তিক দেবের ছোট মূর্তিতে ধূপ দিতেন। গ্রামবাসীরা বলতো, কার্তিক ঠাকুর আছে বলেই ময়নপুরে বিপদ আসে না। কিন্তু এক বছর আমাবস্যার রাতে কিছু একটা অদ্ভুত ঘটনা ঘটল।
সেই বছর গ্রামের ধনী জমিদারের ছেলে বিয়ে করলো। নতুন বউ এলো। গ্রামের প্রথম আলো ঝলমল করলো ওই বাড়িতে। বিয়ের রাতে ঢাক ঢোল আলো আনন্দ সব ঠিকঠাকই চলছিল। কিন্তু পরের দিন ভোরে দেখা গেল নববউয়ের চোখ ফোলা, মুখে ভয়। সে বলে উঠল, রাতভর জানালার পাশে কে দাঁড়িয়েছিল, ছায়ামূর্তি, আর কানে কানে আমায় বলছে, আমায় কেন সরালে? গ্রামের সবাই ভয় পেয়ে গেল। ভোলানাথ পণ্ডিত এসে বললেন, আগে কার্তিক ঠাকুরকে এই বাড়ি থেকে সরানো হয়েছে, তাই এই অশুভ লক্ষণ। কারণ বিয়ের দিন আগেই জমিদার বাড়ির পুরনো কার্তিকের মূর্তি সরিয়ে নতুন সাজসজ্জা করা হয়েছিল। ভোলানাথ পণ্ডিত আবার বললেন, নবদম্পতির ঘরে কার্তিক দেবতা না থাকলে অশুভ শক্তি রক্ষা করতে পারে না। তখন থেকে গ্রামে প্রথা চালু হলো, যখন নতুন বউ আসে তখন বাড়িতে বাড়িতে কার্তিক ফেলা হয়। একটা ছোট্ট মাটির বা কাঠের মূর্তি এনে পবিত্র জলে ধুয়ে তুলসী পাতা আর ফুল দিয়ে পূজা করে। তারপর নবদম্পতির ঘরের কোণে বসানো হয়। এই কার্তিক দেবকে বলা হয় বাড়ির রক্ষাকর্তা। কিন্তু এখনকার যা ছোকরা, এখনকার যা মানুষগণ কিনে এনে রাত 12টা বাজলে কখন যে নবদম্পতির ঘরের সামনে ক্ল্যাঙ্ক কার্তিকটাকে দাঁড় করিয়ে দেবে সেটাই তাদের মাথায় ঘোরাফেরা করে। কোথায় গঙ্গার জল, কোথায় ধূপধুনো দিয়ে পুজো করে তবে নবদম্পতির ঘরের সামনে কার্তিককে বসাবে, এসব তো এখন আর হয় না। হরনাথ বাবু চুপ করলেন। তারপর আবার বললেন, কিন্তু তোরা জানিস, এই প্রথার পেছনে শুধু দেবতার কথা নয়, আরও এক রহস্য আছে। সব বাচ্চা চুপচাপ হয়ে গেল। ভোলানাথ পণ্ডিতের বয়স হয়ে যাওয়াতে তার মৃত্যু হলো। তার মৃত্যুর 1 বছর পর আবার ময়নপুরে এক বিয়ে হলো। সেই বাড়িতে কার্তিক ফেলতে ভুলেই গিয়েছিল সবাই। বিয়ের রাতেই পুকুরের ধারে আগুন জ্বলে উঠল। কার্তিক মাসেও বৃষ্টি নামলো। আর সকালে দেখা গেল নতুন বউয়ের আলটা লেগে আছে উঠোনে, কিন্তু বউ নেই। সবাই চমকে গেল। গোপাল মুখ চেপে বলল, বউটা কোথায় গেল হারান কাকা? হারানবাবু নিঃশব্দে বললেন, কেউ জানে না। 3 দিন পর পুকুর ধারে কার্তিক দেবতার ছোট্ট ভাঙা মূর্তি পাওয়া যায়। তখন থেকেই সবাই বলতো, কার্তিক দেবতা রুষ্ট হলে নতুন সংসারে শান্তি থাকে না। বুলবুলি কাঁপা গলায় বলল, ও মা, তাই কার্তিক দেবে রাগ করেন? হারানবাবু মৃদু হেসে বললেন, না রে মা, দেবতা কখনো রাগ করে না। কিন্তু মানুষ যখন ভক্তি ভুলে যায়, অশুভটা হারায়, তখন অশুভ শক্তি জেগে ওঠে। কার্তিক দেব সেই শুভটার প্রতীক মাত্র। আমার ছোটবেলা থেকেই দেখছি, নতুন বউ এলেই গ্রামের মহিলারা সকালবেলা নদীর জল নিয়ে আসে। তাতে তুলসী পাতা ফেলে মাটির কার্তিক ধুয়ে আনে। বউ নিজে সিঁদুর পরে, মাথায় কাপড় দিয়ে প্রথমে কার্তিক দেবতাকে প্রণাম করে, তারপর স্বামীর মুখ দেখে। ওটাই ছিল সৌভাগ্যের শুরু। বাড়ির বড়রা বলতো, যেখানে কার্তিক বসে সেখানে দুঃখ ঢুকতে পারে না। এমনকি অনেক বাড়িতেও আজও দেখা যায়, নতুন বউ আসলে দরজার পাশে মাটির কার্তিক রাখে। কেউ কেউ বলে এটা নজর কাটার প্রতীক, কেউ বলে সন্তান লাভের আশীর্বাদ। কিন্তু আসলে এটা একটা আশ্বাস, মানুষের জীবনে শুভতা যেন থাকে।
হারানবাবুর কণ্ঠ তখন নরম হয়ে আসে। নিমপাতার ফাঁক দিয়ে সন্ধ্যার বাতাস বইছে। একদল পাখি পূর্ব দিক থেকে উড়ে যাচ্ছে পশ্চিমে। তিনি বললেন, তোরা যেদিন বড় হবি, তোদেরও সংসার হবে, ঘর হবে, তবে মনে রাখবি, ঘরের সুখ কেবল সম্পদে নয় রে, বিশ্বাস। বিশ্বাস যদি টিকে থাকে, তবে দেবতা নিজেই কার্তিক হয়ে ঘরে থাকে। বাচ্চারা তখন চুপচাপ মন দিয়ে শুনছে। কেউ পাথরের টুকরো ঘুরিয়ে ফেলছে, আবার কেউ নিঃশব্দে চেয়ে আছে আকাশে। গল্পটা যেন বাতাসেই ঝুলে রইল, একদিকে ইতিহাস, অন্যদিকে রহস্য। হারানবাবুও চুপ করে আকাশের দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে আবার বলতে শুরু করলেন, তোরা জানিস রে সেই ঘটনাটা, যেটা ঘটার পর থেকে ময়নপুরে কেউ সাহস পায়নি কার্তিক না ফেলতে? গোপাল উত্তেজিত হয়ে বলল, না কাকা না, বলুন বলুন কি? হারানবাবু একটু চুপ করলেন। তারপর বলতে শুরু করলেন সেই গল্প। এ ঘটনা ঘটেছিল 1852 সালে। ময়নপুরের দক্ষিণ প্রান্তে ছিল চন্দ্রনাথ চৌধুরীর বাড়ি। বড়লোক জমিদার, বিশাল দোতলা বাড়ি, পুকুর ছিল, বাগানও ছিল। চন্দ্রনাথ বাবুর একমাত্র ছেলে আদিত্য, সেই বছর তার বিয়ে ঠিক হয় মাধুরী নামে এক মেয়ের সঙ্গে। মাধুরী ছিল পাশের গ্রামেরই মেয়ে, শান্ত, ভদ্র, খুব হাসি খুশি, আর দেখতেও ভারী মিষ্টি। সবাই বলতো এমন মেয়ে পেলে ঘরে সুখ আর শান্তি আসবেই। বিয়ের দিনটা ছিল কার্তিক মাসের শুরুর দিকে। বাতাসে শীতের ছোঁয়া, আলো ঢাক, গানের আওয়াজে পুরো গ্রাম মুখরিত। সব কিছুই ঠিকঠাক চলছিল বটে, কিন্তু একটা ভুল হয়েই গিয়েছিল। বাড়ির পুরনো কার্তিক ঠাকুরকে আগের সপ্তাহে মিস্ত্রিরা নামিয়ে রেখেছিল ঘর সাজানোর জন্য। নতুন কার্তিক বসানোর কথা ছিল, কিন্তু ব্যস্ততার চাপে সেটা আর কেউ মনে করেনি। বিয়ের প্রথম রাত বাড়ির দক্ষিণ দিকের ঘরে নবদম্পতির খাট সাজানো আছে। চারপাশে প্রদীপের আলো, গন্ধে ভরা ফুলের মালা। সজ্জার খাটটা সে দেখার মতো ছিল। বুঝতেই পারছিস তো, জমিদার বাবুর ছেলের বিয়ে বলে কথা। রাত গভীর হলে বাইরে পেঁচার ডাক শোনা যায়। মাধুরী চোখ বন্ধ করেছিল, কিন্তু হঠাৎ এক শব্দ শুনে চমকে উঠল। ঠক ঠক শব্দ, যেন দরজার বাইরে কেউ লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সে মনে করলো হয়তো কেউ মজা করছে, কিন্তু কয়েক মিনিট পর আবার শুনলো একটা ভারী নিঃশ্বাসের শব্দ জানালার ওপাশ থেকে। মাধুরী আস্তে করে উঠে জানালার দিকে গেল। বাইরে কুয়াশা। সে কাছে মুখ লাগিয়ে তাকাতেই যেন একটা ছায়া সরে গেল গাছের দিকে। পরদিন সকালে সে কাউকে কিছু বলেনি, কিন্তু মুখটা ছিল ফ্যাকাশে। শাশুড়ি মা জিজ্ঞাসা করলো, মা তো কি হয়েছে? মাধুরী মিথ্যে বলল, কিছু না মা, আমার ঘুম হয়নি। কিন্তু রাতে আবার সেই শব্দ, এবার আরো কাছে, আর একটা ফিস ফিস আওয়াজ আসছে বারবার। আমায় কেন সরালে?
তৃতীয় দিন সকালে মাধুরী অসুস্থ হয়ে পড়ল। চোখের নিচে কালি, ঠোঁট নীলছে। সে শুধুই বলল, দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে থাকে, সে কিছু চায়। চন্দ্রনাথ বাবু পুরোহিত ডেকে আনলেন। পুরোহিত ডেকে বলল, এই ঘরে কার্তিক দেবতা বসানো হয়নি, এটাই অশুভ লক্ষণ। বাড়িতে তাড়াতাড়ি নতুন কার্তিক বসানো হলো, তবুও শান্তি এলো না। সেই রাতেই বাড়ির পুকুরে দেখা গেল লালচে আলোয় যেন আগুনের মতো কিছু ভাসছে জলে। গ্রামের মানুষেরা বলল ওটা কার্তিক ঠাকুরের রোষ। হারানবাবু থামলেন। আমি তখন ছোট্ট ছিলাম। শুনেছিলাম এক রাতে ভোরবেলায় আদিত্যবাবু নিজেই দেখেছিলেন ঘরের কোণে বসে আছে এক মূর্তি, হাতে একটি ছোট্ট তীর ধনুক আর চোখে আগুনের মতো জ্যোতি। সে বলছে, আমি এই বাড়ির প্রহরী ছিলাম, কেন সরালে আমার? পরদিন সকালে কার্তিক দেবতার পুরনো ভাঙা মূর্তিটা পাওয়া যায় উঠোনের কুয়াশার পাশে। তারপর থেকে সেই পরিবার আর সুখ দেখতে পায়নি। মাধুরীও মারা গেল 3 মাস পর কোনো এক অজানা জ্বরে। আর আদিত্য মানসিক ভারসাম্য হারালো। তখনই গ্রাম জুড়ে সিদ্ধান্ত হলো নতুন বউ এলেই কার্তিক ফেলতে হবে, নইলে ঘর অশুভ হবে। এভাবেই কার্তিক ফেলার প্রথাটা অন্তত ময়নপুরে স্থায়ী হলো। বাচ্চারা নিঃশব্দে শুনছিল। বাতাসে তখন নিস্তব্ধতা। টুকাই ফিসফিস করে জিজ্ঞাসা করলো, তাহলে হারান কাকা, কার্তিক দেবতা কি সত্যি আসেন? হারানবাবু হাসলেন। দেবতা মানে একটা শক্তি রে, শুভ শক্তি। যখন মানুষ ভালোবাসা, শান্তি আর ভক্তিতে বিশ্বাস রাখে, তখন সেই শক্তি তাকে রক্ষা করে। যখন অহংকার, বাস্তবতা আর অবিশ্বাস আসে, তখনই অশুভ শক্তি জেগে উঠতে, বুঝলি? কার্তিক দেব তো আসলে শুভ শক্তির প্রতীক। হারানবাবু থামলেন, তারপর আবার বললেন, আরও একটা সত্যতা প্রমাণ হয়েছিল। কখন কখন? গোপাল জানতে চাইল। ঘটেছিল ওই ধর 1952 সালের কথা। আমাদের পাশের পাড়ায় রামতনু দাসের মেয়ের বিয়ে। সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু হঠাৎই শেষ রাতে সবাই ঘুমোচ্ছে আর দেখা গেল কার্তিক দেবতার মাটির মূর্তি নিজে থেকে উল্টে পড়েছে। পরদিন সকালে খবর এলো বিয়ের বর যে ট্রেনে আসছিল সেই ট্রেনটা দুর্ঘটনায় পড়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, বর বেঁচে গিয়েছিল, সামান্য আঁচড় পর্যন্ত লাগেনি। সবাই বলল কার্তিক ঠাকুর নিজেই প্রাণ দিয়ে ওকে রক্ষা করেছেন। নিম গাছের পাতা হঠাৎ নড়ে উঠল হালকা হাওয়ায়। হারানবাবু চুপ করে থাকলেন, তারপরে বললেন, তাই রে, বিশ্বাস কখনো হেলা ফেলা করিস না। কার্তিক ফেলা শুধু প্রথা নয়, এটা একটা স্মৃতি, আমাদের পূর্বপুরুষদের ভালোবাসার প্রতীক। ওরা চেয়েছিল নতুন সংসারে যেন ভয় না আসে, আর যেন না আসে অশুভ শক্তি। সব বাচ্চারা চুপচাপ বসেছিল। দূরের বাঁশবাগানের ফাঁকে ফাঁকে সাজের আলো ফিকে হয়ে এলো। মিঠু বলল, তাহলে হারান কাকা, যদি কেউ এখন না ফেলে? হারানবাবু হেসে বললেন, তখন হয়তো কিছুই হবে না, কিন্তু মনে রাখ, যখন মানুষ পুরনো বিশ্বাস ভুলে যায়, তখন হৃদয়ের আলো নিভে যায়। আর অন্ধকারে কে কখন দরজার ধারে ঠক ঠক করে সেটা কেউ জানবে না। সন্ধ্যা নেমে গেছে, পাখিরা থেমে গেছে, বাচ্চারা একে একে উঠেছে, সবাই চুপ। আবার কারোর মুখের দিকে তাকিয়ে দেখা যায় কেউ কেউ আবার ভয় পেয়েছে, আবার কেউ ভাবছে ঘরে গিয়ে মাকে বলবে, মা আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর আছে তো।
হারানবাবু একা বসে চায়ের কাপ হাতে নিয়ে নিচু স্বরে বললেন, কার্তিক মানে আলো আর ভালোবাসা। মানুষ যতদিন বাঁচবে ততদিন এই গ্রামও বাঁচবে। তারপর চোখ তুলে দেখলেন আকাশে একটি তারা জ্বলছে, যেন মৃদু হাসছে। পরদিন বাচ্চারা আবার এলো, এসে বলল, কি আগে দাদু, বলছিলাম বাবা বলল যে পুরনো শাস্ত্রে নাকি কার্তিক ঠাকুরের আরো বর্ণনা জাতীয় কিছু লেখা আছে। তুমি কি জানো দাদু? তাহলে বলো না, বলো না। হরনাথ বলল, হ্যাঁ আছেই তো, কিন্তু কালকে তোদের বলিনি কারণ বেশি রাত হয়ে যাবে বলে। এই তোরা তাহলে বস, আমি তাহলে বলি। সবাই নিঃশব্দে বসে পড়ল। হারানবাবু বললেন, বিভিন্ন পুরাণে কার্তিকের জন্ম বৃত্তান্তে নানা রকম ফের আছে, তবে মধ্যা গল্প হচ্ছে এই রকম। তারকাসুর নামে একটা অসুর বধ করার জন্য প্রয়োজন ছিল 7 দিন বয়সী শিবপুত্রের। ধ্যানমগ্ন শিবের পুত্র উৎপাদন উৎসুক করতে মদনদেব তার উপর চালালেন কাম বাণ। সেই বাণের আঘাতেই শিবের ধ্যান ভঙ্গ হলো এবং অকাল ধ্যান ভাঙনায় শিবের মনে জাগলো প্রচণ্ড ক্রোধ। খুলে গেল তার তৃতীয় নয়ন, আর তা থেকে বেরিয়ে এলো দারুণ আগুন। সেই আগুনে ছাই হয়ে গেলেন মননদেব। কিন্তু ততক্ষণে কামের বাণ শিবের শরীরে ক্রিয়া করতে শুরু করেছে। তিনি অসম্ভব কামতাড়িত হলেন, শুরু করলেন পার্বতীর সঙ্গে রীতিক্রিয়া। রীতিরঙ্গ কেটে গেল দীর্ঘ 32 বছর। তবু শিবের মনে হতে লাগলো যে পল মাত্র সময় কেটেছে। এদিকে দেবতারা অধৈর্য হয়ে উঠলেন। রীতিকর্ম শেষ না হলে পার্বতীর গর্ভ সঞ্চার হবে কেমন করে? গর্ভ না হলে পুত্রের জন্মই বা হবে কেমন করে? সেই পুত্রের জন্ম না হলে তারকার হাত থেকে তো নিস্তার নেই। দেবতারা এতটাই ধৈর্য হারালেন যে হর পার্বতীর রীতিকর্মের মাঝে তাদের তারা দিতে অগ্নিকে দূত হিসেবে পাঠালেন। অগ্নিও হাসের রূপ নেয়, রূপ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। শিবের কানে গিয়ে শিগগিরই রীতিকর্ম শেষ করার কথা বলেন। এতেই শিব পার্বতীর আবেশ কেটে গেল। দুজন দুজনের কাছ থেকেই বিচ্ছিন্ন হলেন। তখনই বীর্য সংকলন হলো শিবের। শিব সেই বীর্য অগ্নিকে ধারণ করতে বললেন, কিন্তু হংসরূপী অগ্নি তার ঠোঁটে সেই বীর্য ধারণ করেও রক্ষা করতে পারলেন না। তিনি নিক্ষেপ করলেন আকাশগঙ্গার বুকে। আকাশগঙ্গা তা ধারণ করতে না পেরে নিক্ষেপ করলেন সরবনে। সেই সরবনেই জন্ম হলো একটি শিশুর। জন্ম নিয়েই সে ভিদের চোটে কেঁদে উঠল। তখন 6 জন কৃত্তিকা স্নান করছিল আকাশগঙ্গায়। তারা ছুটে এলেন সরবনের কাছে। দেখলেন ক্ষুধার্ত শিশুটিকে, অপূর্ব তার রূপ। তাকে দেখে তাদের মনের বাৎসল্য জেগে উঠল। তাকে স্তন্যপান করানোর জন্য সকলেই একসঙ্গে অধীর হলেন। তাদের সবার ইচ্ছে পূরণ করতে শিশুটি 6টি মাথা উদ্ভূত করল। 6 মুখ দিয়ে সে একসঙ্গে 6 কৃত্তিকার স্তনপান করে তাদের ধন্য করল। শিশুটি এই 6 কৃত্তিকার দ্বারা লালিত পালিত বলেই তার নাম হলো কার্তিকেয় বা কার্তিক। 6 মুখে তাদের স্তনপান করেছিলেন বলেই তার নাম হলো সরানন। পুরাণ মতে কার্তিক দেব সেনাপতি এবং তিনি চিরকুমার। কিন্তু পুরাণ যাই বলুক না কেন, মহাভারত অনুসারে কার্তিক কিন্তু চিরকুমার নন। আবার আর একটা জিনিসও দেখা যায়, যাদের নাম কার্তিক রাখা হয় তাদের কিন্তু বাবু সচরাচর বিয়ে হতে চায় না। এটা যদিও আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি।
তবে কার্তিক কিন্তু চিরকুমার নন। জন্মের 5 দিনের মাথায় তিনি হয়ে উঠেছিলেন পূর্ণ যুবক এবং 6 দিনের দিন বিয়ে করেছিলেন দক্ষের এক রাজকন্যা দেবসেনাকে। সেটা ছিল ষষ্ঠী তিথি। বিবাহের এই তিথি থেকেই দেবসেনা পরবর্তীকালে হয়ে ওঠেন আমাদের ষষ্ঠী দেবী। এর ফলেই মহাভারতের গল্পসূত্র থেকেই দৌড়ে দৌড়ে কার্তিক ফেলার খুনসুটি করা যে প্রবণতা, তার জন্ম। এবার আসি সেই প্রসঙ্গে। কার্তিক যখন বাড়ি ফিরছিলেন ঠিক এইভাবেই বলছিলেন, যেন কার্তিক নিজেই বলছে, আজকে যুদ্ধ শেষ, এবার বাড়ি ফিরব, কিন্তু এই শান্তি যেন একটু দীর্ঘ হয়। ফেরার পথে তার চোখ পড়ল এক অনন্য সুন্দরী দেবকন্যার দিকে। তার নামে উষা, যার নামে একটু আগে বললাম। কার্তিক বললেন, এই রূপ এ কি দেবী নাকি মানুষের মাধুর্য? উষা হেসে বললেন, তুমি কার্তিক, তাই তো? লড়াই দেখে সবাই জানে তোমার নাম। কার্তিক মুগ্ধ হয়ে বললেন, আমি তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিতে চাই। উষা তখন কিছু বলল না, কিন্তু তিনি জানতেন বিয়ের আগে মায়ের অনুমতি নেওয়া দরকার। তাই উষাকে সঙ্গে নিয়ে পৌঁছলেন কৈলাসের কাছে। দেবী দুর্গা এক কথায় অনুমতি দিলেন। যদি এই মেয়েকে আমার পুত্র সত্যিই পছন্দ হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কার্তিক নমনীয়ভাবে বলল, হ্যাঁ মা, তোমার আশীর্বাদ ছাড়া আমি এগোতে পারবো না। সেই বলে কার্তিক মহানন্দে চলে গেল উষার কাছে। মাঝ রাস্তায় কার্তিকের হঠাৎ মনে হলো মাকে তো প্রণাম করা হয়নি, তাই তিনি আবার কৈলাসে ফিরে গেলেন। কৈলাসে ফিরে গিয়ে কার্তিক যা দেখলেন তাতে তো কার্তিকের চক্ষু চড়ক গাছ। কার্তিক দেখলেন মা দুর্গা হাত পা ছড়িয়ে প্রচুর খাবার নিয়ে বসেছে এবং তাড়াতাড়ি সেটা খাচ্ছে। কার্তিক হঠাৎ জিজ্ঞাসা করলো, মাতা, আপনি কেন এত তাড়াহুড়ো করে খাচ্ছেন? দেবী দুর্গা নিম্নভাবে বলল, আসলে পুত্রবধূ বাড়িতে আসার পর যদি সে আমাকে খেতে না দেয়, সেই ভয়ে আগে থেকে খেয়ে রাখছি। মায়ের এই কথা শুনে কার্তিকের চোখ ভিজে গেল। সে সেই মুহূর্তে বিয়ের চিন্তা বাতিল করলেন এবং উষা সেই দৃশ্য দেখে ধান খেতে লুকিয়ে পড়লেন। বুঝলি, এটাই ছিল আসল কাহিনী। গ্রামের বাতাস তখন একদম শান্ত। তবে হারান জেঠু এটাও বললেন, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি। যেমন কাটোয়ায় ন্যাংটা কার্তিক, চুচুড়ায় জামাই কার্তিক আর বাঁশবেড়িয়ায় লড়াই কার্তিক। কাটোয়ায় বড় বড় প্যান্ডেল হয়, 4 চাকা গাড়িতে রাখা মূর্তি। পুজোর আগের রাতে সমস্ত মূর্তিগুলো শোভাযাত্রায় বের হয়। ঢাক ঢোল তাসা ব্যামপাট্টি আর নাচ, সেই কত লোক! সেই কার্তিক ন্যাংটা কার্তিক নামে বিখ্যাত। তবে চুচুড়ায় বণিক সম্প্রদায় কেন্দ্রবিন্দু। এখানে কার্তিকের সঙ্গে শিব ও গণেশেরও পুজো হয়।
বাঁশবেড়িয়ায় মহিষাসুর বধের দৃশ্যের সঙ্গে লড়াই কার্তিক দেখা যায়। পশ্চিমবঙ্গে কার্তিক পূজা 6 সংখ্যার সঙ্গে জড়িত। ষষ্ঠীর সঙ্গে মিল বিশ্বাস করা হয়। কার্তিকের কৃপা পেলে পূর্ণ ও ধন লাভ হয়। বর্ধমান জেলার পালবাড়িতে প্রায় 166 বছর ধরে 3টি কার্তিক পুজো হয়ে আসছে। নাম হলো বড় কার্তিক, মেজ কার্তিক ও ছোট কার্তিক। জয়নারায়ণ পাল, সেখানকার জয়নারায়ণ পাল স্বপ্নে দেখা গেছে যে নিঃস্বার্থভাবে আমাদের 3 ভাইকে একসাথে কার্তিক পুজো করতে হবে, এইভাবেই আমাদের পরিবারে সুখ আসবে। পরবর্তীতে বছরে তাদের পরিবারের সন্তানের জন্ম হয়। আজও সেই পরম্পরা চলে আসে রে। কার্তিক পুজো শুধু একটি যুদ্ধবীর বা প্রেমিক ছিলেন না, তিনি দেবতার সন্তান, যিনি মানুষকে জীবন ও বিশ্বাস সঙ্গে সংস্কৃতিও যুক্ত করে। প্রেম, পুজো এবং লড়াই সব একত্রিত হয়ে তার নামকে চিরন্তন করেছে। এই বলে জেঠু থামলেন। চারিদিকে অন্ধকার ঘনাতে শুরু করলো, অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে। বাচ্চারা যে যার বাড়ি চলে গেল, আর বৃদ্ধ তিনিও বাড়ির পথে রওনা দিলেন। শেষ হলো ময়নপুরে কার্তিক ফেলার পুরনো কাহিনী। আচ্ছা, কার্তিকের সেই প্রণয়ের কথা মনে আছে? মা দুর্গার শিক্ষা, তার লড়াই, সবই কি শুধু তার পুরাণের কল্পকাহিনী, নাকি জীবনের বাস্তব পাঠও লুকিয়ে আছে? আর উষা ধানের শীষে রূপান্তরিত হয়ে প্রেমের প্রতীক, তোমাদের কল্পনায় কেমন ফুটে উঠলো বলো? যাই হোক, সকলকে কার্তিক পুজোর আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা নতুন বিয়ে করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, তৈরি থাকবেন। ঠিক রাত 12টার পরে আপনার বাড়ির সামনে আসতে চলেছে সেই ন্যাংটো কার্তিক। অবশ্যই সেটাকে ভালোবেসে ঘরে তুলে নেবেন। আর যারা যারা নতুন বিয়ে করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোথা থেকে শুনছেন। আর যাদের বিয়ে হয়নি, যারা এখনো বিয়ের জন্য পাত্রী খুঁজছেন কিংবা পাত্র খুঁজছেন, তাদেরকে একটা কথা বলি যে দেখুন, কেউ বিয়ে করার জন্য কাঁদছে, আবার কেউ বিয়ে করে এনে কাঁদছে। এই দুটোর মধ্যে কোনো পার্থক্য জিজ্ঞেস করবেন না, আমি বলবো না। যাই হোক, সকলকে শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারদের নিয়ে আনন্দে থাকুন। আমরা আবার ফিরবো পরের শনিবার ঠিক রাত 9টার সময়। ততক্ষণ স্টে টিউন।